আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই যে এখানে একটি ছক দেওয়া আছে, মূলধন ও দায় বাম দিকে দেওয়া আছে আর ডান দিকে দেওয়া আছে সম্পদসমূহ। মোট মূলধন ও দায় মিলে হচ্ছে 13 লক্ষ টাকা, সম্পদ 13 লক্ষ টাকা। এই উদ্দীপক এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্ব বলতে বোঝায় যে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি আছে, এই দুটো যোগ করে অলিক সম্পদ থাকলে বাদ যাবে। এই অঙ্কে অলিক সম্পদ নাই, তাহলে এই দুটো যোগ করে যা তাই। সহজ কিন্তু, যাই সমাধানের চেষ্টা করি। ক নাম্বার, এই যে উদ্দীপকটা আমি নিয়ে এসে রাখলাম, নিচের অংশটুকু উত্তর। এই নিচের এই ছোট্ট জায়গায় আমরা উত্তর লিখব, উপরে আমি প্রশ্নটাই নিয়ে এসে রেখেছি যাতে এটা দেখে দেখে আমি সমাধান করতে পারি। শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি এই দুটো যোগ করেই তো এই মালিকানা সত্ত্ব হবে। শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি, শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি। শেয়ার মূলধন আছে কত? এই যে 7 লাখ, যোগ সাধারণ সঞ্চিতি আছে কত? 2 লাখ। 2 লাখ আর 7 লাখ যোগ করে 9 লাখ। এটাই তো ক নাম্বারের উত্তর। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি খালি যোগ হবে, মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় আর কিছু কি আসবে না? হ্যাঁ আসবে, সেটি হচ্ছে সংরক্ষিত আয়ের জের, যাকে নির্লাভের উদ্বৃত্ত বলে। কিন্তু সংরক্ষিত আয়ের জের এই অঙ্কে নাই, এখানে থাকতে পারতো, সেটা যোগ করতাম। এবং এই যোগফল থেকে যদি অলিক সম্পদ থাকতো বাদ দিতাম। অলিক সম্পদ এদিকে থাকবে। অলিক সম্পদ কোনগুলো? প্রাথমিক খরচ, শেয়ার অবলোকের কমিশন, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো অলিক সম্পদ, তাই না? তো এই অঙ্কে নাই, যে দুইটা আছে যোগ করে দিয়েছি, ঝামেলা শেষ। ক নাম্বার হলো। এবার খ নাম্বারের জন্য আবার উদ্দীপকটা উপরে লিখে রাখলাম। কার্যকরী মূলধনের পরিমাণ বলেছে। কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে উপরে কার্যকরী মূলধন, নিচে চলতি দায়। কার্যকরী মূলধনের আর এক নাম চলতি সম্পদ মাইনাস চলতি দায়, অথবা কার্যকরী মূলধনের আর এক নাম চলতি মূলধন। এই সমার্থক শব্দগুলো একটু খেয়াল রাখবো। কার্যকরী মূলধনটা যেহেতু আমি এখানে লিখেছি, আলাদা বের করে নিব। কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। কার্যকরী মূলধনের অনুপাত চলতি সম্পদ মাইনাস চলতি দায়। সেজন্য অনেক বইতে তোমরা খেয়াল করবে কার্যকরী মূলধন না লিখে এই সূত্রটা এখানে লিখে দিয়েছে, তাও হবে, উত্তর একই হবে। কিন্তু আমি উপরে কার্যকরী মূলধন লিখেছি আর কার্যকরী মূলধন সমান দিয়ে এটা বের করে নিব। আচ্ছা, চলতি সম্পদ কত? চলতি সম্পদ এই যে সম্পদ পাশে দুই ধরনের সম্পদ আছে, স্থায়ী সম্পদ আর বাকি 4টা চলতি সম্পদ। এই 4টা চলতি সম্পদ, এই 4টা চলতি সম্পদের উপরে একটা 8.5 লাখ টাকা স্থায়ী সম্পদ। তাহলে মোট সম্পদ 13 লাখ থেকে 8.5 লাখ বাদ দিলে সম্ভবত হয় 4.5 লাখ টাকা, যেটি চলতি সম্পদ হিসেবে গণ্য হবে। 4.5 লাখ টাকা কোথায় পেলাম? এই 4টার যোগফল। মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোটস, নগদ ও ব্যাংক জমা, এগুলো চলতি সম্পদ। চলতি সম্পদ তো আমরা জানি, তাই না? এগুলো যোগ করে লিখলাম। চলতি দায় বাম পাশে 3টা আছে, প্রদেয় হিসাব, প্রদেয় নোটস, ব্যাংক জমাতিরিক্ত, এই 3টা চলতি দায়। 1 লাখ আর এই 1 লাখ, 2 লাখ হবে। 2 লাখ হবে চলতি দায়, তো লিখলাম 2 লাখ লিখলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করে 2.5 লাখ হবে। এটা হচ্ছে এই কার্যকরী মূলধন, উপরে লিখে দিলাম, পরে লিখি। এখন চলতি দায় কোনটা কোনটা আমরা একটু নির্ণয় করব। এই 3টা চলতি দায়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত। প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট যোগ ব্যাংক জমাতিরিক্ত, এই 3টা লিখলাম পাশাপাশি যোগ করে। মান লিখি 1,40,000 60,000। এই যে প্রদেয় নোট 1 লাখ যোগ 40,000 যোগ 60,000 যোগ করে 2 লাখ, এখানে লিখলেও হবে। এটা হচ্ছে চলতি দায়। এখন আমরা মান লিখব। কার্যকরী মূলধন পেয়েছি 2.5 লাখ, এখানে লিখলাম। চলতি দায় পেলাম 2 লাখ, এখানে লিখলাম। সমান দিলাম 2.5 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলে কত হবে? 1.25:1। উত্তর যাই হোক 1:1। এটা দ্বারা বোঝায় 1 টাকা চলতি দায়ের বিপরীতে চলতি মূলধন আছে বা কার্যকরী মূলধন আছে 1 টাকা 25 পয়সা, এটা দ্বারা বোঝায়। সেজন্য 1.25:1 লিখেছি। এই হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, খ নম্বরে বলেছিল, তাই না? আচ্ছা, তো খ নম্বরে আরেকটা বলছে অগ্নি পরীক্ষা অনুপাত। এই অগ্নি পরীক্ষা অনুপাত এর বেশ কয়েকটা নাম আছে। এটাকে কোনো কোনো ক্ষেত্রে বলে অগ্নি পরীক্ষা অনুপাত,
কোনো কোনো ক্ষেত্রে বলে অ্যাসিড টেস্ট অনুপাত, আবার কোনো কোনো ক্ষেত্রে বলে তারল্য অনুপাত, কোনো কোনো ক্ষেত্রে বলে তড়িৎ অনুপাত, কোনো কোনো ক্ষেত্রে বলে দ্রুত অনুপাত। কতগুলি নাম খেয়াল রাখবো। তাহলে তারল্য অনুপাত আর অগ্নি পরীক্ষা অনুপাত যদি এক হয়, তো তারল্য অনুপাতের সূত্র কি মনে আছে? পূর্বে করিয়েছি, তারল্য সম্পদ বা তড়িৎ সম্পদ চলতি দায়। এখন তড়িৎ সম্পদ বের করব নিচে, আর চলতি দায় তো কিছুক্ষণ আগে বের করেছিলাম, সম্ভবত 2 লক্ষ টাকা হয়েছিল। তড়িৎ সম্পদ বের করি। তড়িৎ সম্পদ বলতে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য। আবারও বলছি, তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ, বাট এই অঙ্কে অগ্রিম খরচ নাই। তাহলে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বিয়োগ করলেই তড়িৎ সম্পদ হবে। চলতি সম্পদ কিছুক্ষণ আগে বের করেছিলাম, মনে আছে? এই 4টা চলতি সম্পদ 4.5 লক্ষ টাকা হয়েছিল, ওটা লিখলাম। আচ্ছা, সূত্রটা লিখি। চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য, চলতি সম্পদ 4.5 লাখ, এই 4টার যোগফল, এর মধ্যে থেকে মজুদ পণ্য 50,000 50,000, 4.5 লাখ থেকে 50,000 বিয়োগ করে আমাদের হবে এই সম্ভবত 4 লাখ। তাহলে আমাদের অঙ্কে মেন সূত্রে ছিল তড়িৎ সম্পদ বা চলতি দায়। তড়িৎ সম্পদ পেলাম 4 লক্ষ টাকা, যেটি উপরে লিখব যেহেতু উপরে তড়িৎ সম্পদ আছে, আর চলতি দায় কিছুক্ষণ আগে বের করেছিলাম 2 লক্ষ টাকা, ওটা নিচে লিখব। 4 লক্ষকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে 2 হয়, 2:1 লিখব। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকা এই তড়িৎ সম্পদ রয়েছে, তাই না? তার মানে ভালো আছে অবস্থা। এখানে যদি কম হতো, 1 টাকা চেয়ে যদি কম হতো, তাহলে অবস্থা ভালো না মনে করা হতো। এখানে ভালো, সন্তোষজনক। আচ্ছা, তো এইভাবে এই তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করতে পারি। এবার গ নাম্বারে দায় মালিকানা অনুপাত করতে বলেছে। আচ্ছা, আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটি হচ্ছে কোনো অনুপাতে যদি দেখি যে এখানে হাইফেন আছে, এরকম ড্যাশ, হাইফেনের আগে এবং পরে 2টা শব্দ আছে, দায় মালিকানা, দায় মালিকানা, এরকম যদি থাকে, তাহলে একটু খেয়াল রাখবো। এখানে বলতে চাচ্ছে দায়ের সাথে মালিকানা সত্ত্বের তুলনা। তো তাহলে এইখানে এই একটা দাগ দিয়ে বাম দিকে যেটা থাকবে, এই হাইফেনের বাম দিকে দায়টা উপরে লিখব। কিন্তু দায় বলতে বহির দায় বোঝায়, আমার কাছে লোকজন যত টাকা পাবে, বহির দায়। আর মালিকানা নিচে লিখব, মালিকানা তহবিল। বহির দায় এর সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় 2 লাখ, ঋণপত্র দেওয়া আছে, আর চলতি দায়ও 2 লাখ, মোট 4 লাখ টাকা হবে বহির দায়। তা আমি এখানে একটা কাজ করি, একটা দাগ দিয়ে এই বের করি, বহির দায় সমান ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দায়। দীর্ঘমেয়াদী ঋণ একটা আছে, ঋণপত্র 2 লক্ষ, আর চলতি দায় 2 লক্ষ হয়েছিল। চলতি দায় কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম, 2 লক্ষ হয়েছিল, হয়তো মনে আছে আমাদের। এই দুটো যোগ করে 4 লক্ষ টাকা, বহির দায় পেলাম 4 লক্ষ টাকা। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। আচ্ছা, মালিকানা তহবিল আমরা তো নির্ণয় করেছি না? কোথায় যেন নির্ণয় করলাম? নির্ণয় করেছি। তো মালিকানা তহবিল আবার যদি নির্ণয় করতে চাই, শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি যোগ করে, শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি দুটো যোগ করে আমরা এখানে মালিকানা তহবিল পাবো। শেয়ার মূলধন 7 লাখ, সাধারণ সঞ্চিতি 2 লাখ, দুটো যোগ করে 9 লাখ। সূত্রে ছিল দায় মালিকানা, উপরে বহির্দায়, নিচে মালিকানা। আচ্ছা, ভালো কথা। বহির্দায় পেলাম 4 লাখ, মালিকানা তহবিল পেলাম 9 লাখ, তো এর মান লিখব। উপরে বহির্দায় এই 4 লাখ, মালিকানা তহবিল পেয়েছি 9 লাখ, সমান 4 লাখকে 9 লাখ দিয়ে ভাগ করে 44, 0.44:1। এটা দ্বারা কি বোঝায়? 1 টাকা মূলধনের বিপরীতে 40 পয়সা দায় আছে। আমার নিজের ক্যাপিটাল 1 লক্ষ টাকা, কিন্তু আমার কাছে পাবে 40 পয়সা, মানে কি অর্ধেকেরও কম পাবে লোকজন। তার মানে এই ব্যবসায়ের অবস্থা ভালো, সন্তোষজনক। এখন এইখানে যদি এখানে বেশি, আমরা অনেক সময় মনে করি কি এই বাম দিকে যত বেশি হবে সেই কোম্পানি মনে হয় ভালো, না, কোনো কোনো ক্ষেত্রে কম হওয়া ভালো। যেমন এই দায় মালিকানা অনুপাত, এটা যদি এদিকে যত কম হবে তত ভালো। এখানে যদি আরও কম হতো তাহলে দায় আরও কম, তাই না? 1 টাকার বিপরীতে 44 পয়সা দায়, মানে অবস্থা ভালো ব্যবসায়ের। এই হচ্ছে দায় মালিকানা অনুপাত। আরেকটা অনুপাত ছিল এক্সেপশনাল মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে উপরে
এই স্থির খরচযুক্ত তহবিল আর নিচে হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। এখন স্থির খরচযুক্ত তহবিল কোনগুলা? সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ আর আরেকটা কী যেন আছে, ওই যে অগ্রাধিকার শেয়ার, যেগুলোর পাশে পার্সেন্টেজ লেখা থাকে, ওইগুলো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। ওকে ভাগ করব সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব বলতে বোঝায় এই যে শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি আর নিট লাভের উদ্বৃত্ত, মানে সংরক্ষিত আয়ের জের যেটি। কিন্তু এই অঙ্কে তো সংরক্ষিত আয়ের জের নাই। তার মানে কি এই দুটো যোগ করে 9 লক্ষ টাকা হয়েছিল, কিছুক্ষণ আগে বের করেছিলাম, সেটা এই সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব। তবে স্থির খরচযুক্ত তহবিলটা আমি এখানে একটা দেওয়া আছে ঋণপত্র, ঋণপত্রটা লিখব। আর শেয়ার মালিকানা সত্ত্ব তো একবার বের করেছি, আর কতবার বের করব? সাধারণ শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি। এই শেয়ার মূলধন 7 লাখই সাধারণ শেয়ার মূলধন, আর সঞ্চিতি 2 লাখ, দুইটা যোগ করে 9 লাখ। এই 9 লাখ তো নিচে লিখব, তাই না? দাগ দিয়ে 9 লাখ নিচে লিখব। আর স্থির খরচযুক্ত তহবিল এই অঙ্কে একটা আছে, শুধুমাত্র ঋণপত্র, ঋণপত্রটা উপরে লিখব 2 লাখ। আর সাধারণ শেয়ার মালিকানা সত্ত্ব 9 লাখ, 2 লাখকে 9 লাখ দিয়ে ভাগ করলে হবে এই 0.22:1। তাহলে অবস্থা ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ 1 টাকার বিপরীতে আমার দায় আছে কত? 22 পয়সা। অনেক ভালো, ব্যবসার অবস্থা ভালো, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা এই মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করতে পারি। স্থির খরচযুক্ত তহবিল বা নিচে মালিকানা তহবিল, মালিকানা সত্ত্ব মানে সাধারণ শেয়ার মালিকানা, এখানে এই দুটো যোগ করে সাধারণ শেয়ার মালিকানা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড সমাধান করার চেষ্টা করি। তো পরের ক্লাসে কোন বোর্ড করবো একটু দেখে যাই। এই যে দিনাজপুর বোর্ড 2022 সালের আরও একটি অঙ্ক ছিল, সেই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।